মতো আলোচনা করব সেটা হলো সমবিভব তল। তো সমবিভব তল নামের মধ্যেই তোমার প্রশ্নটা লুকিয়ে আছে। তো সম অর্থ সমান, বিভব অর্থ বিভব, আর তল অর্থ যে তলে বিভবটা সর্বত্র সমান থাকবে। তাহলে এই সংখ্যাটা কিন্তু মনে রাখার কোনো ব্যাপার না, যে তলে মানে তার বিভবটা সর্বত্র সমান থাকবে সেটাই, সেই তলটাকে আমরা বলবো সমবিভব তল। আচ্ছা, এখন কথা হলো এই যে সমবিভব তল, এই সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কাজ করতে হয় না। এখন তোমরা জানো ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ। এখান থেকে কাজ মানে কি, ডাব্লিউ, ডাব্লিউ সমান সমান ভি কিউ। তো এখন এই প্রশ্নটা মাঝে মাঝে খতায় আসতে দেখা যায় যে সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে কাজ করতে হয় না, ব্যাখ্যা করো। তো তোমরা কি করবো, এই যে বিভবের যে সূত্রটা জানো, এই সূত্রটা তো তোমরা জানো। এখন তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ এর মানটা বের করি, করলে দেখো ভি কিউ আসছে। সমবিভব তল অর্থাৎ কি, বিভব সর্বত্র সমান। অর্থাৎ ধরে নাও তুমি এইখানে একটা বিন্দু নিলা আর এখানে একটা বিন্দু দিলা, দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করলাম। আর এই বিভব পার্থক্য কি, এ বিন্দুর বিভব পার্থক্য যদি 4 ভোল্ট হয়, এই বিন্দুর বিভব পার্থক্য তো 4 ভোল্ট হবে, তাই না? তো এদের মধ্যে বিভব পার্থক্য কত হবে তাহলে, কেউ একজন বলো। এদের মধ্যে বিভব পার্থক্য কত? শূন্য হবে, কারণ কি দুইটার মধ্যে পার্থক্য করলে তো শূন্য। তো দেখা যাচ্ছে এই যে সমবিভব তল যখন হচ্ছে, তখন যে কোনো দুইটা বিন্দুর মধ্যে তোমার বিভব পার্থক্য কত হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ এইখানে যে ভি এর মান, এই ভি এর মানটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে কি আলটিমেটলি ডাব্লিউ সমান শূন্য। বুঝতে পারছো? একদম ইজি জিনিস। এইটুকু জিনিস দিয়ে তোমার ব্যাখ্যা দিতে হবে যে সমবিভব তল যদি এই কথাটা আসে, তাহলে তুমি প্রথমে দিবে সমবিভব তলের সংজ্ঞা। তো ওখানে তোমার যে জ্ঞানটা দরকার ছিল, সেই জ্ঞানটা ওইখানে হয়ে যাচ্ছে। এরপরে তুমি ওই সূত্রটা দিয়ে বলবা যেহেতু এখানে সমবিভব তল, অর্থাৎ এই তলের সর্বত্র বিন্দুতে বিভব সমান, অর্থাৎ দুই বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য সেটা শূন্য। এই কারণে বিভব পার্থক্য যদি শূন্য হয়, তাহলে কাজও শূন্য। এখানে সূত্রটা দেয়া নাই, তুমি ওই সূত্রটা দিয়ে করবা এইভাবে। এবার আসছে সমবিভব তলের বৈশিষ্ট্য। এটা থেকে এমসিকিউ আসতে পারে, এছাড়া তেমন কিছু আসলে এ নাই। তো সমবিভব তলের যে বৈশিষ্ট্যগুলো কীরকম, অর্থাৎ এই যে তড়িৎবাহীর যে পরিবাহীর তল সর্বদা সমবাহী তল, অর্থাৎ তড়িৎ পরিবাহী যত আছে সবগুলো তলই সমবিভব তল হয়। অর্থাৎ এই তলের উপর আধানগুলো মূলত স্থির থাকে। আমরা তো মূলত স্থির তড়িৎ নিয়েই পড়ছি, তাহলে এখানে যে আধানগুলো থাকবে সবগুলো তো স্থিরই থাকবে, তাই না? তো সমবিভব তল তোমার স্থির তড়িতের অংশ, তুমি স্থির তড়িৎ বইয়ে পড়ছো, তাহলে নিশ্চিত এখানে যে আধানগুলো থাকবে সবগুলো স্থির। এরপরে বলছে দেখো সমবিভব তলের যে বল রেখাগুলো, তড়িৎ বল রেখাগুলো থাকে, অর্থাৎ মাইকেল ফ্যারাডে যে তড়িৎ বল রেখা আবিষ্কার করছিল, তড়িৎ বল রেখার মানে সমবিভব তলকে সমকোণে ছেদ করে। দেখো এখান থেকে যে তড়িৎ বল রেখাগুলো তীরচিহ্ন দিয়ে দেখানো হয়েছে, সবগুলো দেখো লম্বভাবে ছেদ করছে। তো বিষয় হলো দেখো সমবিভব তলের রেখাটা কোনটা, এখানে তীরচিহ্ন দিয়ে দিয়ে দেখাই দিচ্ছে। দেখো এই প্রত্যেকটা হলো সমবিভব তল, আর এই তড়িৎ বল রেখাগুলো তীরচিহ্ন। তড়িৎ বল রেখাগুলো সমবিভব তলের সাথে সর্বদা সমকোণে তোমার ছেদ করে। এরপরে এই সমবিভব তলের এক বিন্দু থেকে অপর বিন্দুতে যেতে কাজ করতে হয় না, এটা তো বললামই খতেকের কোশ্চেন। এরপরে কোনো বস্তুর তল বা আয়তন সমবিভব সম্পন্ন হতে পারে, আবার শূন্য দেশস্থ কোন তলের আয়তনও সমবিভব সমস্ত হতে পারে। বিষয়টা কেমন, কোনো বস্তুর তল সমবিভব সম্পন্ন হতে পারে, এটা তো কথায় বুঝতেই পারছি, তাহলে তখন সেটাকে আমরা সমবিভব তল বলবো। আর শূন্য দেশস্থ কোনো তল, অর্থাৎ যে তলে স্পেসটা শূন্য বা এর আয়তনটা তোমার সমবিভব সম্পন্ন হতে পারে, যে কারণে একে বলা হচ্ছে সমবিভব তলের, আরেকটাকে সমবিভব আয়তনও বলা হচ্ছে। আচ্ছা, এ হলো বিষয়। মানে এই পর্যন্ত কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে কিনা? না ভাইয়া। আচ্ছা, এরপরে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু জিনিসটা কি, এখান থেকেও রিটেনের কিছু কোশ্চেন তৈরি হয় দ্বিমেরু থেকে। তবে দ্বিমেরু থেকে তেমন খুব বেশি আসে না, তোমার বোর্ড কোশ্চেন সলভ করলে দেখবা কম পরিমাণ আছে। অর্থাৎ প্রথম দিকের যে আমরা তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব বের করার নিয়ম শিখছি, ওই থেকে একটা ম্যাথ, মানে ওই এক ক্যাটাগরির ম্যাথ আসতে দেখা যায়, বা টিচার দেখা যাচ্ছে আর শেষের দিকে যে ধারকত্ব আছে, ওই ধারকত্ব থেকে একটা ম্যাথ তুলে দেওয়ার সম্ভাবনা থাকে। আর মিডল পয়েন্ট যে দ্বিমেরুটা আছে, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। খতাকের কিছু টপিক আছে, খতাকের কিছু টপিক আছে। আর এই দ্বিমেরু থেকে তেমন খুব বেশি রিটার্ন আসে না, তারপরে আসে না এমন না, বোর্ড কোশ্চেন তোমরা লক্ষ্য করলে দেখবে কিছু কিছু আছে মাঝে মাঝে। এখন এই তড়িৎ দ্বিমেরু অর্থাৎ দুটি সমপরিমাণ, কথাগুলো এখান থেকে তোমার মাথায় রাখতে হবে, দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী। মাথায় রাখতে হবে দুটো সমপরিমাণ, অর্থাৎ তুমি যদি একটা কিউ নাও আর একটাও কিউ হবে, এবং দুইটা কী হবে, বিপরীতধর্মী, অর্থাৎ একটা প্লাস হলে একটা মাইনাস হবে। যদি দুইটা বিন্দু চার্জ,
দেখছো এগুলো কিন্তু কি পয়েন্ট, এক একটা সংখ্যার মধ্যে কিছু কি পয়েন্ট থাকে, সেই কি পয়েন্টগুলো কিন্তু একটা এইগুলা, যে দুইটা সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী বিন্দু চার্জ, তার অর্থাৎ এই চার্জ দুটো কেমন বিন্দু চার্জ। তো বিন্দু চার্জ কিন্তু তোমার ভেক্টরে পড়াইছিলাম, বিন্দু চার্জ কি বা এই অধ্যায় শুরুতে পড়াইছি বিন্দু চার্জ, এখন আর ওটা নিয়ে আলোচনা করবো না। তো দুইটা বিন্দু চার্জ পরস্পরের খুব কাছাকাছি অবস্থিত থাকলে তখন তাদেরকে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, অর্থাৎ এই দুই ধরে নিলাম এই দুইটা সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী চার্জ খুব কাছাকাছি দূরত্বে এরা অবস্থান করছে, তাহলে এই দুইটাকে তখন বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এই পুরোটাকে একত্রে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। অর্থাৎ তড়িৎ আর দিগতারও তো দুই মেরু, দুইটা মেরু পাচ্ছি আমরা, দেখছো। এখন এই যে তড়িৎ দ্বিমেরুর কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো এমসিকিউ চলে আসতে দেখা যায়। অর্থাৎ এখানে তোমার তিনটা দেয়া আছে দেখো, হাইড্রোজেন পরমাণুতে একটা প্রোটন আর একটা ইলেকট্রন আছে, ইহা একটা তড়িৎ দ্বিমেরু। অর্থাৎ কি এখানে একটা ধনাত্মক প্রোটন থাকে, একটা ঋণাত্মক থাকে, এবং কি প্রোটনটা তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, আর ইলেকট্রনটা কি বহিস্থ কক্ষপথে থাকে। তো দুইটা সমপরিমাণ বিপরীত বিপরীত চার্জ, অর্থাৎ এখানে যে কি একটা প্রোটন একটা ইলেকট্রন, তাহলে দুইটা সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী চার্জ খুব নিকটে অবস্থান করে, যেহেতু প্রথম কক্ষপথে থাকে ইলেকট্রনটা, এই কারণে এটাকে একটা তড়িৎ দ্বিমেরু বলা হয়। একইভাবে তোমার পানি, ক্লোরোফর্ম, অ্যামোনিয়া, এই তিনটা হলো স্থায়ী দ্বিমেরুর উদাহরণ। এরা হলো স্থায়ী দ্বিমেরু, এরা মানে এসব অণুতে ধনাত্মক ও ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র কখনো একই বিন্দুতে হয় না। এবং এক্ষেত্রে মাথায় রাখবে, এটা কিন্তু স্থায়ী কেন বলা হচ্ছে, কারণ ওই যে ইলেকট্রনটা ছিল হাইড্রোজেন, ওটা কিন্তু সে দান করে দিতে পারছে, কিন্তু গ্রহণ করতে পারছে, কিন্তু এখানে যে পানি, ক্লোরোফর্ম, অ্যামোনিয়া আছে, এরা হলো স্থায়ী দ্বিমেরু গঠন করে। তো এটা তুমি মনে রাখতে পারলে তাহলে মনে রাখবে এভাবে যে আমার পানিতে ক্লোরোফর্ম দেয়া, এভাবে মনে রাখতে পারো আমার পানিতে ক্লোরোফর্ম দেয়া। আমার দিয়ে মনে রাখবে হলো অ্যামোনিয়া থাকে, পানিতে পানি, ক্লোরোফর্মতে ক্লোরোফর্ম, আর দেয়াতে দ দিয়ে মনে রাখবে দ্বিমেরু। দ্বিমেরুর ক্ষেত্রে এটা পড়ছিলে, তাহলে দ্বিমেরুর উদাহরণ কি কি, আমার পানিতে ক্লোরোফর্ম দেয়া, এভাবে মনে রাখতে পারো, দরকার না যদি সিম্পলি মনে রাখতে পারো তো রাখতে পারো, সমস্যা নেই। তো তড়িৎ দ্বিমেরু পড়ছি বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, অর্থাৎ কোনো একটা তড়িৎ দ্বিমেরু যে কোনো একটির আধানের পরিমাণ এবং এদের যে মধ্যবর্তী দূরত্ব, এই দুইটার গুণফলকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। অর্থাৎ ওই যে আমরা দুইটা চার্জ ধরছিলাম, ধরেন এটা প্লাস কিউ চার্জ, এটা মাইনাস কিউ চার্জ, তো এই দুইটা যদি আমরা এই দুটো এরকম ধরে নিই এদের মধ্যে আধ দূরত্বে আছে, বা আমরা ধরে নিলাম ধরে এটা হলো 12 দূরত্বে আছে, আমার বইয়ের নিয়মেই দেখাই, ধরে নিলাম এটা 12 দূরত্বে আছে, তাহলে এই যে কোনো একটা চার্জ এবং এদের যে মধ্যবর্তী দূরত্ব, এই দুটোর গুণফল করলে আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক পাবো, যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করতেছি। এটা হলো ছোট হাতের পি দ্বারা, আমরা বড় হাতের পি দ্বারা কিন্তু ভরবেগ প্রকাশ করতাম, আর এখানে কিন্তু ছোট হাতের পি আছে। তো ছোট হাতের এখান থেকে তাহলে আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামকে ওই চার্জ আর এদের মধ্যবর্তী দূরত্বের গুণফল, অর্থাৎ আমার তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি সমান সমান কিউ ইন্টু 12। এখন কথা হলো এইখানে দেখো, এখানে যে চার্জটা আছে, চার্জটা তো চার্জই, এখন এখানে যে দৈর্ঘ্যটা আছে, দৈর্ঘ্যটা হলো ভেক্টর রাশি, কারণ এদের মধ্যবর্তী দূরত্বটা মানে এখানে যে মধ্যবর্তী দূরত্ব, এখানে যে ইলেকট্রনটা ট্রান্সফার হয় তার একটা দিক থাকে, বুঝতে পারছো। তো এই কারণে এই দিকটা থাকার কারণে এখানে দেখা যাচ্ছে তোমার দ্বিমেরু ভ্রামকের যে ভেক্টর রূপ দেখাইছে, এবং এখানে বলছে দেখো অভিমুখটা হবে ঋণ চার্জ হতে ধনাত্মক চার্জের দিকে, অর্থাৎ ঋণাত্মক চার্জ থেকে ধনাত্মক চার্জের দিকে ওইখানে আধানটা যায়। আচ্ছা এই এখানে তীর চিহ্নটা মেবি কিউ এর উপরে হওয়ার কথা, তোমাদের এল এর উপর লাগাই রাখছে, কারণ দৈর্ঘ্য তো স্কেলার রাশি। আচ্ছা এখন কথা হলো দেখো, এরপরে যদি আমি আসি যে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক, টর্ক বের করার কথা বলে। টর্ক জিনিসটা তোমাদের নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে পড়ে আসছো, তো এখানেও সেই সেম জিনিস থাকবে, অর্থাৎ সেই বল আর তাদের মধ্যবর্তী দূরত্ব, সেই দুটোর গুণফল। তো এখানে এখানে একটা কাহিনী বলা আছে, দেখো যে ধরো প্লাস কিউ মাইনাস কিউ আধান বিশিষ্ট একটা তড়িৎ দ্বিমেরু এবি ধরে নিছে, দেখো দুইটা বিপরীত চার্জ যা বলা ছিল সত্যগুলো মানছে, ধরে নিছে এবি এর মধ্যবর্তী 12, এবং তড়িৎ দ্বিমেরু অক্ষ তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সাথে থিটা কোণে আছে, অর্থাৎ এই যে অক্ষগুলো তীর চিহ্ন দিয়ে চলে গেছে, এদের সাথে মধ্যবর্তী কোণ থিটা ধরছে। এখন তাহলে এই যে এইখানে তোমার যদি আমি বি বিন্দুর জন্য কিউ আধান দেখি, তাহলে তোমার তড়িৎ প্রাবল্য হবে কি, বা তড়িৎ ক্ষেত্র কিউই, এফ সমান সমান কিউই। একইভাবে এখানে তোমার এ আধানের জন্য করলো সেম, তো এগুলো নিয়ে আমার অত মাথা ব্যথার দরকার নেই, অর্থাৎ তোমার আমি ডাইরেক্ট তোমার সূত্রটা বোঝাই। টাও সমান সমান
দেখো এদের মধ্যে টাও সমান কি এফ, তোমরা টাও সমান কি পড়ছিলে আর করা আছে, টাও সমান আর করা আছে পড়ছিলে, আর এফ সাইন থিটা পড়ছিলে, ওটা এক সময় চলে গেছে। আর এটা আমরা পড়ছি তোমার তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে। তো এক্ষেত্রে তাহলে এই দূরত্বটাও আছে দেখো, এবং এই বলটাও আছে। তো দেখো এই বলটা তাহলে আমরা এখান থেকে কিভাবে বের করবো? এটা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বল আমরা জানি কি ই সমান জানতাম এফ বাই কিউ। তাহলে এখান থেকে যদি আমি করি এফ বের করি, তাহলে এফ সমান ই কিউ। তো এইখানের সেই এফ এর মানটাই কিন্তু এখানে বসাইছে, এফ সমান কিউই বসাইছে, আর মধ্যবর্তী দূরত্বের জায়গায় বসাইছে 2l সাইন থিটা। আচ্ছা 2l সাইন থিটা কেন? কারণ এখানে যে মধ্যবর্তী দূরত্বটা, এখানে মধ্যবর্তী দূরত্বটাকে এরা সরাসরি দূরত্ব হিসেবে নিতে পারছে না, এই দূরত্ব একটা উপাংশ নিছে, যার ফলে 2l সাইন থিটা, সাইন থিটা এল সাইন থিটা অংশটাই নিছে। আর 2l তো আমরা মধ্যবর্তী দূরত্ব 2l ধরছিলাম, তো এল সাইন থিটা। এইখান থেকে এইখানে এই যে 2pl, এই তিনটে একসাথে গুণ করলে হয় পি, অর্থাৎ টাও সমান পি ক্রস ই। আর সাইন থিটা ছিল এই মানে পি সাইন থিটা আসে মূলত, তারপরে পি সাইন থিটা মানে কি, মানে এ বি সাইন থিটা সমান ছিল এ ক্রস বি, তো দ্যাটস ওয়াই এখানে পি ক্রস ই আছে। তো এই টাও সমান পি ক্রস এই সূত্রটা মাথায় রেখো, মাঝে মাঝে এমসিকিউ দিয়ে দিলে বা বোর্ড কোশ্চেনে যদি একটা ম্যাথ তুলে দেয় তখন কীভাবে করবা। এখন কত হলে থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, তখন এই টাওয়ের জায়গায় তুমি মান বসো, টাও সমান পি আসবে, থিটা সমান 0 ডিগ্রি হলে টাও সমান দেখবে 0 আসবে। এই জিনিসটা মাথায় রেখে এই জিনিসগুলো এমসিকিউ তুলে দিতে পারে। ধরো যদি থিটা সমান 0 হয় তাহলে টর্কের মান কেমন হয়, সর্বোচ্চ হবে। থিটা সমান যদি 0 হয় তাহলে টর্কের মান সর্বনিম্ন হচ্ছে। এবং কেন হচ্ছে, টি সমান পি সাইন থিটা, এখানে শুধু থিটার মানটা বসাই দিলে মান এসে যাচ্ছে। তো টাও সমান পি সাইন থিটা পড়লাম আমরা। এরপরে এবার আছে কৃত কাজ, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে যে কৃত কাজ, অর্থাৎ বাধাহীনভাবে একটা তড়িৎ দ্বিমেরু কোনো তড়িৎ ক্ষেত্রে থাকলে তড়িৎ দ্বিমেরুটি তড়িৎ ক্ষেত্রের সাথে সমান্তরালে থাকে। তো এই যে এই সাম্য অবস্থা থেকে যদি দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে হয় তখন তার উপর কাজ করতে হবে। তো সেই কাজটা আমরা বের করবো, কাজ করার সূত্র আছে। তো এই ডাব্লিউ সমান টাও ডি থিটা, ডিডাব্লিউ সমান ধরে নাও এখানে স্মরণটা হয়েছে ডি থিটা পরিমাণ, তাহলে ডিডাব্লিউ সমান টাও ডি থিটা সমান আমার এই টাওয়ের মানটা বসাই দিয়েছি। আমি পুরো মান এখন যেতাম না, তারপরে দেখছি আজকে সামনে আসছে যখন করাই এইভাবে করে তোমার এই ইন্টিগ্রেশন করে সূত্রটা বের করছে। তো তোমার সর্বশেষে সূত্রটা কি আসছে, ইউ সমান মানে কৃতকাজ ইউ সমান পিই ওয়ান ইন্টু পি ইন্টু ওয়ান মাইনাস কজ আলফা, এই সূত্র। তো এই সূত্র থেকে তোমার এই 90 ডিগ্রি হলে 180 ডিগ্রি হলে এই সূত্রটা এই রূপান্তর আসে। এটা মাথায় রেখো। এসব সূত্র দিয়ে বোর্ড কোশ্চেনে তোমরা ম্যাথ দেখবে নাই, এসব সূত্র আছে কোথায় জানো, যখন শীর্ষস্থানীয় কোশ্চেন দেখবা তখন দেখবা এইসব সূত্র দিয়ে ম্যাথ আছে। দ্যাটস আমি একটু বলে রাখলাম, তোমরা পরবর্তীতে ওই সময় গিয়ে ঘাবড়াইতে না দাও। আর এখান থেকে ম্যাথগুলো তেমন দেখানোর কিছু নাই। এরপরে তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভব আছে, তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভব বের করতেছে। তো ধরে নিচে ধরো এই একটা তড়িৎ দ্বিমেরু, বুঝতে পারছো? ধরে নিচে দেখো পি কিউ দুইটা চার্জ শূন্য মাধ্যমে এ বি বিন্দুতে 2l দূরত্বে আছে, এই দুটার মধ্যবর্তী দূরত্ব 2l, আর একটি তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করছে। এখন যদি বলছে এ বি এর মধ্যবিন্দুটা হলো ও, তো ওকে যদি তুমি আর দূরত্বে এভাবে পি বিন্দু পর্যন্ত নিয়ে যাও, তখন দেখা যাচ্ছে ওই পি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। অর্থাৎ দেখো তোমার উদ্দীপক এরকম বলে দেওয়া আছে একটা তড়িৎ দ্বিমেরু, এখানে একটা বিন্দু দেওয়া আছে ধরো পি, বলো তোমার এই পি বিন্দুতে বিভব কত হবে। তো এই বিভবটা বের করতে গেলে তোমার মোট দূরত্ব ছিল 2l, আর এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হলো আর। তো এইটা 2l মানে কি, এই যে মধ্যবিন্দু, তার মানে এই পাশে এল এ পাশে এল, আর এই সেই এ বি বিন্দু। জিনিসটা এরকম, এখানে অনেক ইয়ে করে চিত্র আঁকাইছে, তো এই কারণে এরকম লাগতে পারে। তো এইভাবে করে প্রমাণ দরকার নেই, প্রমাণ করে মাথা নষ্ট করার আমি কোনো যুক্তি দেখি না। আমি জাস্ট ডাইরেক্ট সূত্রটা তোমাদের বলে দিই। তা সূত্রটা তোমরা এখান থেকে মনে রাখবে হলো এই যে পি ভিপি সমান, অর্থাৎ এই যে পি বিন্দুতে যে বিভব, এই কারণে ভিপি দিয়ে প্রকাশ করতেছে 1/4πε0 ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার, পি কস থিটা বাই আর স্কোয়ার। এই পিটা কি, পিটা কি বলো তো কেউ একজন? একটু আগে ভাইয়া ওই আধানের পরিমাণ। পি আধানের পরিমাণ, একটু আগে পড়ে আসলাম, এরকম ভুলভাল বললে হবে? দ্বিমেরু ভ্রামক। হ্যাঁ দ্বিমেরু ভ্রামক, পিটা হলো দ্বিমেরু ভ্রামক, যেটা আমরা কিউ ইন্টু 12 বসাই, এই কিউ ইন্টু 12 মিলেই একসাথে কিন্তু পি। তাহলে 1/4πε0 পি সাইন থিটা বাই আর স্কোয়ার। আরটা কি, আরটা হলো এই যে এর মধ্যবিন্দু থেকে এই পি বিন্দুর পর্যন্ত দূরত্ব,
আর পি এর মধ্যে কিউ ইন্টু টুয়েলভ আছে, টুয়েলভ দূরত্ব নেব আর কিউ চার্জটা নেব, সবগুলো মানে কাজ লেগে যাচ্ছে। এখন যদি তোমার কোথাও বলে থিটা সমান সমান তোমার 0 ডিগ্রি, অর্থাৎ পি বিন্দুটা যদি তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর থাকে, অর্থাৎ এই তড়িৎ দ্বিমেরু তো এর উপরে ধরো রয়েছে, তাহলে এখানে কি কোণ 0 ডিগ্রি, এখানে যেরকম কোণ তৈরি করছে থিটা, ওখানে তো আর কোণ তৈরি করতে পারবে না, তো তখন 0 ডিগ্রি হয়ে যাবে। এরকম হলে তখন এই সূত্রটা তখন থিটার মান 0 বসালে তোমার ডাইরেক্ট 1/4 পি বাই আর স্কোয়ার আসে। 90 ডিগ্রি হলে কি হবে, এগুলো এগুলো তোমরা নিজেরাই করতে পারবা, মানে ও মেন সূত্রটা মনে রাখলে এগুলো তো তুমি থিটার মান দেওয়া থাকলে তো বসিয়ে দিয়েই তো বের করতে পারবা। এরপরে আছে তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো এক্ষেত্রে কি করছে, এক্ষেত্রে দেখো আগেরটা আমরা বের করছি বিভব, মানে এই যে সেই এবি, দেখো এবি সেই তড়িৎ দ্বিমেরু, পি বিন্দুর বিভব নির্ণয় করতে হবে, আগেরবার করছি। আর এবার হলো এই পি বিন্দুর আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। তো তড়িৎ প্রাবল্য বের করার জন্য আমরা কি করব, তো এখানে অনেক বড় প্রমাণ আছে, প্রমাণ করে লাভ নাই, জাস্ট আমি তোমাদের সূত্রটা দেখাই দিই। সূত্রটা হলো এই সূত্রটা এখানে ডাইরেক্ট দেয়া কই, এইখানে আছে। তড়িৎ প্রাবল্য এই সমান সমান এইটা করে আসছে, এই সূত্র তো তেমন লাগে না কোনো ম্যাথে, এই সূত্র তো লাগে না, আচ্ছা এইখান থেকে এটাই, এটা মনে রাখলে না, ইনভার্ট সমান মাইনাস ডিভিডি আর থিটা থেকে বের করছে 1/4 পি সাইন থিটা বাই আর কিউ, এটা মাথায় রেখো। এই ছাড়া তোমার এখান থেকে কয়েকটা মাথায় রাখতে হবে না। আর এই আর কিউ দিয়ে তোমার এই দুইটার মধ্যবর্তী তোমার ডাইরেক্ট এখান থেকে যাচ্ছে। আর একটা কথা, এখানে কিন্তু এই ই থিটা বেরোইছে আর তার আগে ই আর বেরোইছে, দুইটাই একই জিনিস প্রায়, একটা জায়গায় আসছে সাইন থিটা, একটা জায়গায় আসছে কস থিটা, তো ওই দুইটা লব্ধি করতে হয়েছে, যেহেতু এটা আমরা তড়িৎ দিয়ে প্রাবল্যর ক্ষেত্রে জানি কি এটা একটা ভেক্টর রাশি, তো আমার বের করতে হবে ইটা, আমি ই পি বের করছি, ই থিটা বের করছি, এটা লব্ধি বের করতে হবে। তো লব্ধি সূত্র ছিল কি, ওটা আবার এখানে পি স্কোয়ার প্লাস কিউ আর করছে, এবং এদের মধ্যবর্তী কোণ তোমার যদি 90 ডিগ্রি হয় তখন দেখা যাচ্ছে কস 90 মান 0, টু পি কিউ সাইন কস থিটা ছিল, তো ওই কস 90 মান কত 0, তো কস 90 ডিগ্রি মান 0 মানে ওর সাথে যে ফ্যাক্টরগুলো আছে 0, এই কারণে এখানে আর বসাই নাই। দিয়ে এখান থেকে ই এর মানটা বের করছে 1/4 পি বাই আর কিউ ইন্টু √1 + 3 কস স্কোয়ার থিটা। আর এর অভিমুখ বের করার জন্য, অর্থাৎ এই যে এখান থেকে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটা বের করার জন্য এই ট্যান ফাই সমান সমান হাফ ট্যান থিটা এভাবে বের করতে হবে, অর্থাৎ এখানে যদি কৌণিক ব্যবধান ফাই হয়। তো এটা জাস্ট দেখে রাখো, সূত্রটা একবার পড়তে হবে না, জাস্ট এইখানে যে সূত্রটা আছে এই সূত্র দুটো একবার চোখের দেখা দেখে রাখো, আমি এটা নিয়ে পড়তে বলছি না, কারণ তোমাদের বোর্ড কোশ্চেন এর সামনে এটা আসে না। এখন কথা হলো এটা তো আসে না, কিন্তু এমসিকিউ একটা জিনিস আসে। আচ্ছা, এখন আরেকটা আছে বিশেষ ক্ষেত্র, অর্থাৎ দ্বিমেরুটা অক্ষের উপর অবস্থিত হয়, থিটা সমান সমান 0 হয়, তখন ডাইরেক্ট এই কস্টার পার্টটা থাকবে না, তখন তখন ডাইরেক্ট 1/4 টু পি বাই আর কিউ হবে, 2p বাই আর কিউ হবে। কারণ কি, কারণ 2p কেন আসতেছে দেখো, এখানে রুটের মধ্যে ছিল কি 1 + 3 কজ স্কোয়ার থিটা, তো এই কজের মান কত, কজ 0 ডিগ্রির মান 1, তাহলে এই কজ থিটার জায়গায় তখন চলে আসবে 1, তার মানে কি শুধু 3 আর এক 4, আর এই 4 এর রুট করলে হয় 2, এই কারণে কিন্তু এই রুটের মধ্যে পার্ট থেকে কিন্তু 2টা উপরে আসছে, এই কারণে এসে 2p হয়েছে, আর নিচে আর কিউ ছিল ওই। এই হলো বিষয়, তুমি চাইলে বিশেষ ক্ষেত্র সূত্রটা মাথায় রাখতে পারো 1/4 2p বাই আর কিউ। দ্বিমেরুটার যদি মধ্যবর্তী কোণ তোমার লম্ব দ্বিখণ্ডকের ওপর হয়, অর্থাৎ থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, তখন 1/4 পি বাই আর কিউ। মানে যারা বেশি পড়তে চাও তারা সব পড়বা, যারা মনে করো যে এগুলো কঠিন লাগতেছে পারবো না, স্কিপ করলেও খুব বেশি সমস্যা নাই, কারণ এসব জিনিস আসতে দেখা যায় না, এবং বিশেষ কিছু সত্য দিয়ে করা আছে, এগুলো পড়ে সময় নষ্ট করার দরকার নেই। তবে এইখান থেকে যে বোল্ড করা পয়েন্ট আছে এটা থেকে এমসিকিউ আসতে দেখা যায়। অর্থাৎ তড়িৎ যে দ্বিমেরুটা আমরা সূত্রগুলো দেখলাম, সূত্রের ক্ষেত্রে দেখছি কি প্রাবল্যটা হয়েছে দূরত্বের ঘনফলের ব্যস্তানুপাতিক। দেখো এই যে আর কিউটা ছিল, আর কিউ এর সাথে আমার ই এর সম্পর্ক বের করছি, তো ই সমানুপাতিক 1/আর কিউ, বুঝতে পারছো? তার মানে কি এই যে আর এর ঘনফলের ব্যস্তানুপাতিক, তড়িৎ প্রাবল্যটা এর যে দূরত্বের ঘনফলের ব্যস্তানুপাতিক। আর বিভবটার ক্ষেত্রে কি হয়েছিল, বিভবটার ক্ষেত্রে দেখো বিভবটার ক্ষেত্রে এর আগে কি হয়েছিল দেখো, তোমাদের এর আগে যদি দেখায় যে এইখানে দেখো, এইখানের ক্ষেত্রে দেখো নিচে ছিল আর স্কোয়ার, অর্থাৎ মানে এখানে ভিপি সমানুপাতিক কি ছিল 1/আর স্কোয়ার,
তো এইখানে যেহেতু 1/r² আছে তাহলে কি এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই জিনিসটা মাথায় রেখো, যখন আমি বিভবের হিসেব করব তখন আমার কি হবে, তোমার বর্গের ব্যস্তানুপাতিক একটা, আর একটা হলো বিভবটা হলো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আর ঘনফলের ব্যস্তানুপাতিক হলো প্রাবল্যটা। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো আমি যদি সামনে যাই, এখান থেকে আর তেমন কিছু দেখার নাই। এবার আসি অপরিবাহী বা অন্তরক ও ডাইইলেকট্রিক। তো এই ক্ষেত্রে অপরিবাহী বা অন্তরক এই জিনিসগুলো তো তোমরা বোঝো, কেমিস্ট্রি তো কয়েকবার পড়ানো হয়েছে কয়েক ব্যাচে। যেমন কাঁচ, রাবার, প্লাস্টিক এগুলো কি করে, তড়িৎ পরিবহন করে না, কারণ কি এসব পদার্থের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, এই কারণে এরা তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ তড়িৎ প্রবাহ মানে কি ইলেকট্রনের প্রভাব আমরা জানি। আর এবার আছে কি কি, পরাবৈদ্যুতিক পদার্থ বা পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিক। তো এই ডাইইলেকট্রিক পদার্থ বা পরাবৈদ্যুতিক, এটা থেকে মাঝে মাঝে খ থেকে প্রশ্ন আসতে দেখা যায়, সংখ্যাটাও ক থেকে চলে আসতে পারে। অর্থাৎ খ থেকে আসে কোনটা, যে সকল অপরিবাহী ডাইইলেকট্রিক নয় কিন্তু সকল ডাইইলেকট্রিক অপরিবাহী, ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে ডাইইলেকট্রিক পদার্থ, এটাও এক ধরনের তোমার অপরিবাহী পদার্থ, কিন্তু পার্থক্য তাহলে কি? পার্থক্য দেখো, এই সংখ্যার মধ্যে বলে দিচ্ছে কিছু কিছু অন্তরক পদার্থ আছে যারা তড়িৎ পরিবহন করতে পারে না, মানে কি তারা একটা অপরিবাহী কিন্তু বৈদ্যুতিক ফলাফল প্রভাবিত করতে পারে। এই সকল পদার্থকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে এদের পৃষ্ঠতলে আবিষ্ট আধানের সৃষ্টি হয়। যখন এই তড়িৎ ক্ষেত্রে এই পদার্থটাকে স্থাপন করব তখন দেখা যাচ্ছে এদের পৃষ্ঠতলে আবিষ্ট আধানের সৃষ্টি হয়। আবিষ্ট আধানের যখন সৃষ্টি হয় তখন দেখা যাচ্ছে এর মধ্য দিয়ে কোনো তড়িৎ পরিবহন হয় না, কিন্তু এদের মধ্য দিয়ে কোনো তড়িৎ পরিবহন হয় না, অর্থাৎ এতে কিন্তু আধান কিন্তু সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এখানে মূলত পোলারিটি সৃষ্টি হয়। বুঝতে পারছো, এদের ক্ষেত্রে পোলারিটি সৃষ্টি হয়, কিন্তু পোলারিটি সৃষ্টি হচ্ছে মানে কি, এরা প্রান্ত ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হচ্ছে, মানে কি চার্জ সৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। এই কারণে এইসব পদার্থকে আমরা বলছি পরাবৈদ্যুতিক পদার্থ। আচ্ছা, এটা তো হলো। এরপরে যদি দেখি পরাবৈদ্যুতিক পদার্থের কিছু উদাহরণ আছে, এখান থেকে এইটুকু লিখে দিবা তোমরা। পোলারায়নের কথাটা বলা আছে, পোলারায়ন জিনিসটা তোমরা বোঝো, ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হচ্ছে। আর এখানে এই যে কথাটা বললাম যে এই সংজ্ঞাটা দিকে দিবা তোমরা, যখন বলবে এই যে প্রশ্নটা দিবে খ থেকে, তখন তুমি এই অপ্রবাহী সংখ্যাটা দিবা, ডাইইলেকট্রিক পদার্থের সংখ্যাটা দিবা, যে এখান থেকে যে কথাটা বলছে যে কেন এটা হচ্ছে, এই সেম জিনিসটা যেক্ষেত্রে পোলারিটি সৃষ্টি হচ্ছে, কারণ অপরিবাহী পদার্থের ক্ষেত্রে কিন্তু পোলারায়ন সম্ভব হয় না। আর আরেকটা কথা, এখানে এই যে ডাইইলেকট্রিক পদার্থ এগুলো কি কাজে ব্যবহৃত হয়, এগুলোকে আমরা ধারকে শক্তি সঞ্চয়ের জন্য ব্যবহার করি। অর্থাৎ ধারক যখন পড়বো দেখবো ওখানে শক্তি সঞ্চয়ের জন্য এই ডাইইলেকট্রিক পদার্থটা ব্যবহার হচ্ছে। আচ্ছা, আর এখানে এই ডাইইলেকট্রিক পদার্থের কিছু উদাহরণ আছে, এগুলো বোর্ড কোশ্চেনে আসে। বুঝতে পারছো, যেমন মিথেন, পানি, মাইকা, প্লাস্টিক, অভ্র, সিরামিক, রাবার, অ্যাম্বার, কাঁচ, এগুলো সবই কিন্তু ডাইইলেকট্রিক পদার্থ। অর্থাৎ এরা কিন্তু সবগুলো কিন্তু অপরিবাহী পদার্থ, কিন্তু তারপরে এরা ডাইইলেকট্রিক। এরপরে তোমার যদি পরবর্তী পদার্থের এই যে পদার্থগুলো আমরা পেলাম, এই পদার্থদেরকে আমরা দুইভাবে ভাগ করি। কয়ভাবে? দুইভাবে। একটা হলো অমেরুবর্তী পদার্থ, আর একটা হলো মেরুবর্তী পদার্থ। অমেরুবর্তী পদার্থ আর মেরুবর্তী পদার্থ, এই দুইটা ভাগে আমরা ভাগ করছি। তো অমেরুবর্তী পদার্থের মধ্যে তোমার আছে কি, অমেরু পদার্থের আগে সংখ্যাটা আছে পড়ে নাও, যে যে সকল পদার্থের অণুর ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র এবং ইলেকট্রন বন্টনের কেন্দ্র একই বিন্দুতে থাকে তাদেরকে বলা হচ্ছে অমেরুবর্তী পদার্থ। এদের ক্ষেত্রে স্থায়ী তড়িৎ দ্বিমেরু থাকে না, অর্থাৎ ইলেকট্রন ও প্রোটন সময় দুইটারই কেন্দ্র দেখো একই জায়গায়। বুঝতে পারছো, এটা হলো অমেরুবর্তী অণু। আর এটা যখন এটাকে আমরা তড়িৎ ক্ষেত্রে স্থাপন করছি তখন এটাকে বলছি আমরা অমেরুবর্তী পদার্থ, মানে তড়িৎ ক্ষেত্রে যখন স্থাপন করছি। আর এক্ষেত্রে মাথায় রাখবে এদের কিন্তু তড়িৎ দ্বিমেরু থাকবে না, স্থায়ী কোনো তড়িৎ দ্বিমেরু থাকে না। আর এরপরে বলছে কিছু কিন্তু এদের তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে ধনাত্মক ও ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র সামান্য আপেক্ষিক সরণ ঘটে। দেখো এই পজিটিভ নেগেটিভ একসাথে ছিল, এখানে পজিটিভ নেগেটিভটা হালকা ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ এখানে সামান্য সরণ ঘটছে, ফলে তড়িৎ দ্বিমেরুর সৃষ্টি হয়। বুঝতে পারছো, প্রথম কিন্তু এদের তড়িৎ দ্বিমেরু থাকে না, পরে কিন্তু একটু তড়িৎ দ্বিমেরুর সৃষ্টি হয়েছে। আর এই যে উদাহরণগুলো, মানে এত ব্যাখ্যা দরকার নাই, জাস্ট তোমার জানার জন্য বললাম। আর এই যে অমেরুবর্তী পদার্থের এই যে উদাহরণগুলো আছে এগুলো পরীক্ষায় আসবে, এমসিকিউ আসতে দেখা যায় যে নিচের কোনটি অমেরুবর্তী পদার্থ। অমেরুবর্তী বা অপোলার ডাইইলেকট্রিক, অমেরুবর্তী বা অপোলার কিন্তু এরা।
অপোলার ডাইইলেকট্রিক পদার্থ। তাহলে অপোলার এই কথাটা মনে রাখলেই কিন্তু এই জিনিসগুলোর সঙ্গে মানে এই উদাহরণগুলো সব মনে রাখা সম্ভব। অমেরুবর্তী পদার্থ অপোলার। অপোলার মানে কি দেখো, তার আগে দেখি মেরুবর্তী পদার্থ মানে কি, এগুলো হলো পোলার হবে। কারণ কি এখানে স্থায়ী মানে দ্বিমেরু ভ্রামক থাকে, এটা একটা স্থায়ী দ্বিমেরু ভ্রামক থাকে। কারণ কি এখানে দেখো পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ আলাদা আলাদা, অর্থাৎ ইলেকট্রন বন্টনের যে কেন্দ্র আর ধনাত্মক আয়ন যে বন্টনের কেন্দ্র দুইটা কিন্তু একই বিন্দুতে অবস্থান করছে না, এদের মধ্যে সামান্য ব্যবধান থাকে, এই কারণে এরা মেরুবর্তী পদার্থ, অর্থাৎ মেরুতে মেরুতে অবস্থান করছে, দেখছো? বা এদেরকে আমরা বলছি কি পোলার অণু। কেন পোলার? এই যে দেখো দুইটা প্রান্ত সৃষ্টি করছে, মেরু সৃষ্টি করছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই যে পোলার অণু তার মানে কি, এই যে পোলার যৌগ সমূহ যেগুলো ছিল, পানি একটা পোলার যৌগ, এইচএফ, এইচসিএল, সিও, NH3, এই পোলার যৌগগুলোই কিন্তু এবার তাহলে তোমার মেরুবর্তী পদার্থ হবে। তাহলে মেরুবর্তী হলেই তোমার পোলার যৌগ। আর অপোলারের মধ্যে দেখো তোমার এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড, এখানে মাথায় রেখো সিও আছে কিন্তু এইখানে কার্বন মনোঅক্সাইড, আর এখানে আছে কার্বন ডাইঅক্সাইড, এই দুটো গুলাই হলো না। আর পানি এইচএফ। আর পোলারিটি কখন সৃষ্টি হয়? যখন দুইটা মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সৃষ্টি হয়, যেমন এইচএফ, ফ্লোরিনের 4, হাইড্রোজেনের 2.1, দেখো দুইটার মধ্যে কতটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। কিন্তু ক্লোরিন অর্থাৎ দুইটা ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু সমান, এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি পাওয়া যায় না, এই কারণে এরা কিন্তু পোলারিটি সৃষ্টি হয় না, এটা অপোলার। তো এই উদাহরণগুলো কিন্তু এইভাবে মনে রেখে ফেলবে, একদম ইজি জিনিস। আর এরপরে এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা কিভাবে আমরা বের করব? এই যে তোমরা এই এই লাইনটা দাগায় ফেলবা, এই লাইনটা, এটাই মূলত সূত্র পরাবৈদ্যুতিক ধ্রুবকের। অর্থাৎ এই পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করি? কে সমান সমান F0/F বা ε/ε0। বুঝতে পারছো? অর্থাৎ তোমার সংজ্ঞার মধ্যে তোমার এই যে সূত্র, মানে এই সূত্রটাই সংজ্ঞার মধ্যে আছে, দেখো ওই সংজ্ঞাটার ক্ষেত্রে পড়ো, পড়লে কোন সংজ্ঞার মধ্যে যেন বলছিল, আচ্ছা এখানে সংজ্ঞার মধ্যে এটা দেয়নি। আচ্ছা তাহলে সংজ্ঞার মধ্যে না দিলে মূলত এখানে কি আবার ধারকত্ব দিয়ে আছে, এর সাথে আরো একটা জিনিস যোগ করে নেবা, সমান সমান C/C0। এই সবগুলো কিন্তু কে সমান সমান F0/F, C/C0, F0/F আছে, C/C0 দুইটাই মিল আছে, আর এখানে হলো ε/ε0। তাহলে দেখো উপরে কিন্তু নট নাই, সি এর ক্ষেত্রে নট নাই, কারণ কি এটা হলো, এটা আমি একটু বলি বিষয়টা। তোমার ওই যে এফ সমান সমান তুমি ওর, আচ্ছা, আমি একটু লিখে মুছে দিয়ে জিনিসটা বলি। এফ সমান সমান তুমি পড়ছিলে কি 1/4πε0 ইন্টু বাকিটা ধরো এখানে সে, তো এইখানে দেখো এই এফ আর ε0 পরস্পরের কি ব্যস্তানুপাতিক, এই কারণে যখন আমরা কে সমান সমান বসাচ্ছি তখন উপরে যদি আমরা F0 দেই বা এফ দেই, তাহলে আরেকটার ক্ষেত্রে আমরা দেবো এখানে ε/ε0 দেবো। কারণ কি এই F0 এখানে যদি উপরে থাকে তাহলে এখানে তো নিচে থাকবে, একটা একটা ব্যস্তানুপাতিক এই। আর ধারকের ক্ষেত্রে হলো 4πε0। আর তো এই ক্ষেত্রে দেখো ε0 সাথে সি কিন্তু সমানুপাতিক, এই কারণে ε0 যেখানে যেটা আছে, ε0 শুধু যদি এপসিলন উপরে থাকে তাহলে নিচে উপরে হবে C/C0। তো এই এর সংজ্ঞা কিছু আছে, এটা তো আমরা জানি যে এটা ধারকত্বের মানে ধারকত্বের ওইখানে ব্যবহার করি, অর্থাৎ কোনো ধারকের পরিবাহী পাত দুটির মধ্যে শূন্য মাধ্যমের পরিবর্তে অন্য কোনো অন্তরক পদার্থ থাকলে ধারকের ধারকত্ব যত বৃদ্ধি পায় ওই ধারকের মানে তাকে ওই অন্তরকের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। অর্থাৎ আগের ধরে না শূন্য মাধ্যমে থাকলে একটা পদার্থের যা ধারকত্ব হবে, যদি ওখানে কোনো আমরা অন্তরক পদার্থ ব্যবহার করি তাহলে তার যে ধারকত্ব হবে, ওই ধারকত্ব হওয়ার ফলে দেখা যাচ্ছে কত গুণ বৃদ্ধি পাইছে, ওই বৃদ্ধি পাওয়ার কারণে তখন দেখা যাচ্ছে ওই অন্তরকের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হবে ওইটাকে। আর এটা এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের আরও কয়েকটা নাম আছে, যেমন তড়িৎ মাধ্যাঙ্ক আর আপেক্ষিক ভেদনযোগ্যতা, এই কথাগুলো মাথায় রেখো, এগুলো কিন্তু যে কোনো একটা কথাকে তুলে দেবে তোমার, আর এর কিন্তু কোনো একক নাই। আর মূলত তোমরা এই যে অর্থাৎ দিয়ে যে সংখ্যাটা লিখবা দেওয়া আছে, এই সংখ্যাটা লিখতে পারো পরীক্ষা আসলে। অর্থাৎ দুইটা বিন্দুর চার্জ একই দূরত্বে থাকলে শূন্য মাধ্যমে যে ক্রিয়াশীল বল, অর্থাৎ দেখো এই যে F/F0 পড়ছিলাম, মানে F0/F, তাহলে শূন্য মাধ্যমে ক্রিয়াশীল বল আর যে কোনো মাধ্যমে ক্রিয়াশীল বলের অনুপাতকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। মানে সূত্র দিয়েই সংখ্যাটা লিখতে পারো, তাহলে আর কষ্ট করে মুখস্থ করা লাগবে না। বোঝা গেছে সব কিছু? জি ভাইয়া। আচ্ছা এরপরে পরবর্তী ধ্রুবকের কিছু তাৎপর্য আছে।
তো তাৎপর্যের বলতে এখানে এটা কিন্তু খদাকে আসতে পারে। তো এই সংজ্ঞা দিয়ে এইভাবে লিখে ফেলবে। এবার আসে কিছু পদার্থের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান। এই মানগুলো এমসিকিউ আসতে দেখা যায়। এখানে 20 দেয়া, তোমাদের তপন স্যারের বইয়ে দেখবে এখানে 80 দেয়া। তো অপশানে যদি 80 থাকে সেটা দেখাবা, 80 যদি অপশানে না থাকে 20 দেখাবা। মূলত এখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো 80, বুঝতে পারছো? কারণ এটা কি তাপমাত্রাতে 20 বসেছে জানি না। আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয় হলো 78.5 পরবর্তী ধ্রুবকের মান। তো ওটা দরকার নেই, এখান থেকে জাস্ট 80 মানটা এখানে মাথায় রাখবা। এরপরে অভ্রটা হলো 7, আর কাছের ক্ষেত্রে হলো 5.10। কাজ 5 এভাবে মনে রাখবো। তো দেখেন 5 দিয়ে শুরু হচ্ছে 5.10। ইবোনাইট, আইট দেখো শেষে 8 কথাটার মতো উচ্চারণ হয়, ইবোনাইট। তাহলে এখানে মনে রাখবো 2.8 থাকবে এটা। আর মোমে ভেজানো কাগজ হলো 2.7। পলিথিন দেখো 3 কথা আসছে, 2.3 আসবে এটা। আর শূন্যস্থান তো 1, আর বায়ুর মধ্যে থাকে 1.05। এটা হলো কে এর মান। এই যে শূন্যস্থানে কে এর মান 1, বায়ুতে 1.05, এগুলো ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগে যদি ম্যাথে মান না দেওয়া থাকে। তো এটাই। এরপরে আছে ধারক, তড়িতাধার। ধারক জিনিসটা কি সেটা নিয়ে কিছু কথাবার্তা আছে। তো ধারকের সংখ্যাটা আছে, এটা কদাকে আসতে পারে, পড়ে ফেলবো। যে পরিবাহীতে চার্জ সঞ্চিত রাখার যে যান্ত্রিক প্রক্রিয়া তাকে বলা হলো ধারক। চার্জ সঞ্চিত রাখার যে যান্ত্রিক প্রক্রিয়া, অর্থাৎ যে যান্ত্রিক প্রক্রিয়ার সাহায্যে তড়িৎ সংরক্ষণ করে রাখা হয় তাকে ধারক বলা হয়। তো কাছাকাছি অবস্থিত দুইটা পরিবাহী নিয়েই মূলত একটা ধারক গঠন করা হয়। আর পরিবাহীর মাঝে যখন আমরা একটা অন্তরক পদার্থ রাখবো তখন দেখা যাচ্ছে তার ধারকত্বটা বৃদ্ধি পায়। এই লাইনটুকু একটু মাথায় রেখো। অর্থাৎ দেখো এই যে পাশাপাশি দুইটা পরিবাহী রাখছে, বুঝতে পারছো? এর মাঝখানে যদি আমি একটা মানে এই যে অন্তরক পদার্থ রাখি তখন দেখা, বা ডাইইলেকট্রিক পদার্থ রাখি তখন দেখা যাচ্ছে ধারকত্বটা বৃদ্ধি পায়, অর্থাৎ এর আধান সঞ্চয় করার যে ক্ষমতা সেটা বৃদ্ধি পায়। তো এই ধারক নিয়ে অনেক কথাবার্তা আছে। কাজ ধরো মানে ধারকত্ব আছে। ধারকত্ব কোন কোন ফ্যাক্টর? আচ্ছা ধারকত্ব আগামী দিন করাবো না, আজকে করাবো।